আশিক ভাইয়া, এইসব কি করছিস? আমি তোর বোন হই। কি করছি মানে? আমি তোর সাথে খারাপ কি করলাম? এমন করে কেন বলছিস? শুধু হাতটাই তো ধরেছি। আমার হাত ছাড় বলছি, নয়তো খুব খারাপ হবে। এমন করিস না। শুধু হাতটাই তো ধরেছি, আর কিছু করিনি। আমি কিন্তু লোকজন জড়ো করব। আমার হাতটা ছাড়বি? উপায়ন্তর না পেয়ে আশিকর দোষ সম্পর্কে চাচাতো বোন মিমের হাতটা ছেড়ে দিল। মিম কলেজে পড়ে, মধ্যবিত্ত পরিবারের সন্তান মিম। এদিকে আশিক ভবঘুরে 2বার ম্যাট্রিক ফেলের পরে পড়াশোনা করার আর সুযোগ হয়নি। বাবার সহিত সম্পত্তি বলতে তেমন কিছুই নেই। বড় ভাইয়ের ঘাড়ে বসে বসে খেয়ে দিন কাটছে আশিকের। তবে এটা সত্যি, আশিক মিমকে অনেক পছন্দ করে, ওকে বউ করে নিজের ঘরে নিতে চাই। কিন্তু ঘর আর কোথায় আশিকের? মিমকে এনে রাখবে কোথায়? বড় ভাইয়ের দয়ায় যার জীবন চলে, বিয়ে করে সংসার করার স্বপ্ন নিছক দুঃসাহস ছাড়া আর কিছুই নয়। আশিক মিমকে বলে, ঠিক আছে, এইবারের মতো হাতটা ছেড়েছিলাম, কিন্তু এটাই শেষবার। কিন্তু এরপর আর ধরলে ছাড়বো না। ছাড়বি না মানে কি করবি তুই? সেটা তুই নিজের চোখেই দেখতে পাবি। ঠিক আছে, তাহলে আমি দেখতে চাই। বলছি তো, এখন না, এইবারের মতো ছেড়ে দিলাম। তোকে আমি বলছি ছাড়তে। কি করবি করে দেখা, দেখি তুই কি করতে পারিস। আমাকে উল্টাপাল্টা কিছু করতে একদম বাধ্য করিস না মিম, ভালো হবে না কিন্তু। আমি তোকে ভয় পাই নাকি? গুন্ডা বদমাইশ কোথাকার। নিজের চেহারা দেখেছিস আয়নায় কখনো? তোর দিকে আমি কেন, রাস্তার কুকুরও ফিরে তাকাবে না। মিমের কথাটা যেন ভীষণ কানে বাজলো আশিকের। মিমের হাতটা আবারও ধরে ওর দিকে এগিয়ে গেল। মিম বুঝতে পারলো আশিক কোনো অসভ্যতা করতে চলেছে। দুজনের ঠোঁট কাছাকাছি আসতেই মিম আশিককে সজোর একটা চড় বসিয়ে দিল। আশিক মিমকে ছেড়ে নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। রাগার ক্ষোভে ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মিম আর কোনো কথা না বলে বাড়ির দিকে পা বাড়ায়। চোখের আড়াল না হওয়া পর্যন্ত মিমের দিকে তাকিয়ে থাকে আশিক। এরপর রাগে গজগজ করতে করতে বাইকে গিয়ে বসলো। তারপর সোজা নিচের বাড়ির দিকে। এরপরে আরও কয়েকটা দিন কেটে যায়, আশিক আর মিমের দেখা হলো না। আগে আশিক মিমের কলেজের রাস্তা আগলেই বসে থাকতো, কিন্তু এখন আর তার দেখা নেই। মিম যেন হাঁপ ছেড়ে বাঁচল। ও কখনোই চায় না আশিক ওর সামনে এসে দাঁড়াক। ওর মতো বেহিয়া আর অসভ্য ছেলে এই এলাকাতে আর দুটো আছে বলে জানা নেই ওর। কলেজ থেকে বাড়িতে পৌঁছাতেই মিম দেখতে পাই ওর মা বেশ চিন্তিত মনে বসে আছে। এদিকে উনুনে আগুন নিভে রয়েছে অনেকক্ষণ ধরে। মায়ের এই উদাসীনতার কারণ অজানা মিমের। চুলার মুখে কয়েকটা লাকড়ি গুজে দিয়ে মায়ের কাছে গিয়ে বসে মিম। এরপরে তাকে জিজ্ঞেস করে, মা, কি হয়েছে তোমার? এমন মনমরা হয়ে বসে আছো যে? তোমাকে তো এরকম মনমরা হয়ে বসে থাকতে আগে খুব একটা দেখিনি। তুই শুনে কি করবি মা? সব আমাদের ভাগ্য। খোদা আর কত দুঃখ লিখে রেখেছে আমাদের কপালে জানি না। এমন করে কেন বলছো মা? কি হয়েছে? তোর আব্বাজান, কি হয়েছে রে আব্বার? সে কি আবারও অসুস্থ হয়ে পড়েছে? আর আজকে না ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল? ডাক্তার কি বলেছে? তোর আব্বার পেটে নাকি একটা টিউমার হয়েছে। এখন অপারেশন না করাতে পারলে খুব সমস্যা হয়ে যাবে। আমি তো আগেই বলেছিলাম মা, আব্বাকে যত তাড়াতাড়ি পারো ডাক্তার দেখাও। আমার কথা তো শুনলে না। আচ্ছা, এখন অপারেশন করাতে পারলে আর কোনো সমস্যা হবে না তো? না, ডাক্তার বলছে 1 সপ্তাহের ভেতর অপারেশন করতে পারলে কোনো চিন্তা নেই। তাহলে তো আমাদের আর একদিনও দেরি করা উচিত হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আব্বার অপারেশনটা সারতে হবে। হ্যাঁ, সেসব তো আমি বুঝি রে মা, কিন্তু টাকা, এত তাড়াতাড়ি এত টাকা জোগাড় করব কিভাবে? কত টাকা লাগবে বলেছে ডাক্তার? সব মিলিয়ে 60-70 হাজার, কিন্তু এখন তো এত টাকা আমাদের কাছে নেই। তো কি হয়েছে, দরকার পড়লে ধার করব। যেইভাবে পারি টাকাটা ম্যানেজ করে বাবার অপারেশনটা করতে হবে। আর একদিনও দেরি করলে হবে না। আমি কয়েকজনকে বলেছি, দেখি তারা কি করতে পারে। এইভাবে অন্যের উপর ভরসা করে বসে থাকলে কিছুই হবে না। আমাদের কিছু একটা করতে হবে। মা, আমার বিয়ের জন্য বাবা একটা গয়না বানিয়েছিল না,
ওটা বিক্রি করলে তো অপারেশনের অর্ধেক টাকা হয়েই যাবে। এগুলো তুই কি বলছিস মা? এখন তোর গয়না বিক্রি করে তোর বাবাকে চিকিৎসা করাবো? তো কি, বাবার জীবনের থেকে ওই গয়নার মূল্য বেশি হয়ে গেল? আমি আজকেই এগুলো বিক্রি করার ব্যবস্থা করছি। থাক মা, আমি কয়েকজনকে টাকার কথা বলেছি, তারা না দিতে পারলে এসব নিয়ে তখন ভাবা যাবে। এরপরে মিম ঘরে ওর আব্বার কাছে গিয়ে বসে, তার সাথে কথা বলে। এভাবে 3 দিন অতিক্রম হয়ে যায়। মিম কলেজ থেকে বাড়িতে ফিরেই দেখতে পাই ওর মা সব কিছু গোছগাছ করছে। ওর মাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার মা, এক্ষুনি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আর মামাও এসেছে বাড়িতে দেখলাম। ডাক্তারকেও কল দিয়েছিলাম, তার সাথে কথা হয়েছে, আজকেই যেতে বলেছে অপারেশনের জন্য। সেসব না হয় বুঝলাম, কিন্তু টাকা, সেটা ম্যানেজ করব কিভাবে? তোর কি মনে হয় টাকা জোগাড় না করে আমরা তোর আব্বাকে নিয়ে যাচ্ছি? মিম ওর মায়ের কথা শুনে একটু অবাক হলো, তাকে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি এত টাকা জোগাড় করলে কি করে? তোর মামা দিয়েছেন। মামা এত টাকা কোথায় পেলো মা? আচ্ছা, এগুলো বলার সময় এখন কি আছে? বাড়িঘর দেখে রাখিস ভালো করে, আর তোর আব্বার জন্য দোয়া করিস নামাজ পড়ে। আমিও তোমাদের সাথে হসপিটালে যাব মা। না, তোর এখন যেতে হবে না, আর তুই গেলে এদিক সামলাবে কে? ভালোই ভালোই তোর আব্বার অপারেশনটা হতে দে। এরপরে মিমের মা আর মামা মিলে ওর আব্বাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতে মিমের বাবার অপারেশন হয়। মায়ের অপেক্ষা অগ্রাহ্য করে মিম সকালেই হাসপাতালে ছুটে যায়। বাবার সুস্থ মুখটা না দেখা পর্যন্ত যেন শান্তি পাচ্ছে না ও। 2-1 দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হবে। এইদিকে সামনে মিমের পরীক্ষা, তাই ওর মা জোর করে বাড়িতে পাঠিয়ে দিল। কলেজ থেকে ফেরার পথে হঠাৎ আশিকের সাথে আবার দেখা হয় মিমের। আশিক এবার আর কোনো অসভ্যতা করল না, না আগ বাড়িয়ে মিমের সাথে কথা বলতে আসলো। মিম ওর এই ব্যবহারে একটু হলেও অবাক হলো। নিজে থেকে আশিকের দিকে এগিয়ে যায়, তারপরে বলে, সেদিনের চরটা কাজে দিয়েছে তাহলে? এত তাড়াতাড়ি তোমার মাথা থেকে আমার ভূত পালাবে এটা আমি ভাবিনি আশিক ভাই। চাচা যান কেমন আছে? আশিক মিমের কথাই বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করে বসে। ভালোই আছে এখন। বাড়িতে আনছো তাকে? আজ সকালে আনা হয়েছে। খবরদার তুমি আবার দেখতে যেও না, আব্বাজান তোমাকে এমনিতেই খুব একটা পছন্দ করে না। সুস্থ মানুষকে আর অসুস্থ করতে যেও না দয়া করে। আচ্ছা, তুমি এত কথা বলো কেন? আমি কি বলেছি তোমাদের বাড়িতে যাওয়ার কথা? ভালো, না গেলে ভালো। মিম চারপাশটা তাকিয়ে আশিককে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার গার্লফ্রেন্ড কই আজ? তাকে দেখতে পাচ্ছি না যে। মানে আমার আমার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে? এসব কি বলো? কেন বুঝতে পারছো না বুঝি কার কথা বলছি? না, সত্যি বুঝতে পারছি না। আরে তোমার বাইক কোথায়, যেটা কিনা সব সময় তোমার সাথে বউয়ের মতো লেগে থাকে? আগে তো রোজ দেখতাম পাড়ার অলিগলিতে বাইক নিয়ে ঘুরতে দেখতাম, এখন দেখি না কেন? ও, এই কথা। আসলে একটা ঝামেলা হয়েছিল সেদিন। আপাতত গ্যারেজে আছে, টাকার অভাবে ছাড়িয়ে আনতে পারছি না। ঝামেলা মানে? কিসের ঝামেলা? ওই উল্টে পড়ে গেছিলাম চেয়ারম্যান বাড়ির সামনের ওই উঁচু রাস্তার ঢাল থেকে। আশিকের কথা শুনে মিম হো হো করে হেসে উঠল। আশিক ওকে জিজ্ঞেস করলো, আজব তো, এখানে হাসার মতো কি বললাম আমি শুনি? তো কি করব, কান্না করব নাকি? সেটাও আমি বলি নাই। হাত পা সব ঠিকই আছে দেখছি। ইস, তো কি ভাঙলে খুশি হতে বুঝি? তা জানি না, হতাম হয়তো। কি বললে এটা? আমি জানি তোমার কিছুই হবে না, কারণ শয়তান সহজে মরে না, এটা সবার জানা। এইভাবে বলতে পারলে কথাগুলো মিম। বললাম, তোমার জন্য এটাই প্রাপ্য। যা ব্যবহার তোমার। আমি তোর সাথে খারাপ কি এমন করলাম এখন? এখন কিছু করিস নাই, কিন্তু আগে তো করেছিস। যাই, আমি তোর সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না। কে বলেছে আমার সঙ্গে কথা বলতে? যা না আমার চোখের সামনে দিয়ে। মিম আর কোনো কথা না বলে চলে গেল। বাড়িতে গিয়ে প্রথমে আবার ঘরে যাই। মিম তাকে জিজ্ঞেস করে, আব্বা, তোমার শরীর কেমন এখন?
এখন মোটামুটি ভালোই রে মা। ওষুধ খেয়েছো তো সব? ডাক্তার যা যা দিয়েছিল? হুম, সব খেয়েছি। এই তো ভালো ছেলের মতো কথা। আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না আব্বা। সময় মতো ওষুধ খাবার সব কিছু খেতে হবে। হুম, খাবো। তুই এত চিন্তা করিস না। আর একটা কথা বাবা, মামা কিন্তু অনেক কষ্ট করে তোমার অপারেশনের টাকাটা জোগাড় করে দিয়েছে। জানি না সে এত টাকা কিভাবে জোগাড় করলো। উনি এই বিপদের সময় আমাদের পাশে না থাকলে যে কি হতো জানি না। মিমের কথা শুনে ওর বাবা যেন কিছু সময়ের জন্য থমকে গেল। এরপর ওকে বলে, এগুলো তুই কি বলছিস মা? তোর মামা টাকা দিয়েছে মানে? সে আবার কবে টাকা দিল আমার অপারেশনের জন্য? কেন তুমি জানো না বুঝি? বাবা মায়ের কথার মধ্যে মিমের মা ঢুকে পড়ল। সে মিমের বাবাকে চোখের ইশারায় কিছু একটা নিষেধ করে। মিম সেটা বুঝতে পেরে ওর বাবাকে বলল, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তোমরা আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। আমার কেন জানি না মনে হচ্ছে তোমরা টাকার ব্যাপারে মিথ্যা বলছো। তাই তো বলি, মামা এতগুলো টাকা কোথায় পেলো? মিমের মা ওকে বলে, সেরকম কিছুই না মা। আর তুই এগুলো নিয়ে এত কেন ভাবছিস বল তো? চুপ থাক না। না, চুপ করবো না একদমই। বলো আমাকে সত্যি করে টাকাগুলো কে দিয়েছে? আমাকে মিথ্যা বলার একদম চেষ্টা করো না। তোর এত কিছু কেন জানতে হবে সেটাই তো বুঝতে পারছি না। এখানে কোনো একটা ব্যাপার তো আছে, নয়তো তোমরা আমাকে মিথ্যা বলবে কেন? তোমরা আমাকে সত্যিটা না বললে খুব খারাপ হবে কিন্তু। উপায়ন্তর না খুঁজে পেয়ে মিমের মা তার মেয়েকে সত্যিটা বলতে বাধ্য হয়। দেখ মা, আমি তোকে কথাগুলো বলতে চাইনি, কারণ যে মানুষটা তোর বাবাকে অপারেশনের টাকাটা দিয়েছে সেই নিষেধ করেছিল যেন না বলি। আমি পারলাম না আর তার ওয়াদা রাখতে। তুমি কাকে কোন কথা দিয়েছো বলো আমাকে তো। যাকে তোর বাবা দু চোখে দেখতে পারেনি কোনোদিন, সেই টাকাগুলো দিয়েছে। মিমের আর বুঝতে বাকি রইল না মা ওকে কার কথা বলছে। মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল মিম। ওর মুখে কোনো কথা আসছে না। নিজেকে সামলে নিয়ে মাকে জিজ্ঞেস করে, তোমরা আশেক ভাইয়ের থেকে টাকা কেন নিয়েছো মা? কি করতাম তুই বল? আর ওই বিপদের সময় এত কিছু কি মাথায় ছিল? সে এতগুলো টাকা কোথায় পেয়েছে জিজ্ঞেস করনি? খায় তো ভাইয়ের হোটেলে, নিজের কোনো ঠিক নেই। সেটা সত্যি। প্রথমে টাকা নেওয়ার সময় আমাদের কেউ বলেনি। দুদিন পরে জানতে পেরেছি আশিক নাকি ওর বাইকটা বিক্রি করে দিয়েছে টাকা জোগাড় করার জন্য। আসলে আমি নিজেই ওর বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম টাকা ধার চাইতে, কিন্তু সে তো আমাকে মুখের উপর না করে দেয়। ছেলেটা সবটাই নিজের চোখে দেখে। হায় আল্লাহ, এত কিছু হয়ে গেল, আমি নাকি এর কিছুই জানি না। এটা কি করে সম্ভব? তোমরা আমার থেকে এইভাবে আড়াল রাখলে সবটা। তো কি করতাম বল? তুই দয়া করে এগুলো নিয়ে ছেলেটার সাথে কথা বলিস না। আর কি ভাববে বল? কথা বলবো না তো কি করব সেটা আমি বুঝে নেব। তবে তোমাদের আমাকে জানানো উচিত ছিল। আশিককে আমি খুব ভালো করেই চিনি। ও এমনি এমনি এতগুলো টাকা কেন দেবে? নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। সে যে মতলবে থাকুক না কেন, ছেলেটাকে আমরা যেমন ভেবেছিলাম একদম সেরকম নয়। নয়তো কোথাকার কোন দূর সম্পর্কের আত্মীয়ের জন্য কেউ নিজের শখের জিনিস বিক্রি করে দেয়? এটা খুব বড় মন না হলে কখনোই সম্ভব না। হয়েছে মা, তোমাকে আর কোনো তার হয়ে সাফাই গাইতে হবে না। আগে তো চোখেও দেখতে পারতে না, আর এখন টাকা দিতেই ভালো হয়ে গেল। তুই কিন্তু অবুঝের মতো কথা বলছিস মিম। টাকা দিলেই কেউ মহান হয়ে যায় না। কিন্তু ছেলেটা তোর বাবার জন্য যা করলো, অনেক জায়গায় নিজের ছেলে হলেও মনে হয় করে না। তুই আর ওকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলিস না। আজ সারা রাত মিমের ঘুম হয়নি ভালো করে। শুধু আশিকের কথা ভেবে চলেছে এক মনে। মাথা থেকে যেন চিন্তাগুলো কিছুতেই সরছে না। আশিক কি সত্যি স্বচ্ছ মনে ওকে এগুলো করেছে, নাকি এর পেছনে কোনো স্বার্থ আছে? মিমকে বিয়ে করার জন্য ওর বাবা মার মন জয় করার চেষ্টা নয়তো? এরকম হলে আশিককে কখনো মাপ করবে না মিম। কিন্তু সেটা কি করে বুঝবে মিম? আশিককে পরীক্ষা করে দেখার জন্য একটা উপায় খুঁজে বের করলো মিম। পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার সময় আশিকের সাথে আবার দেখা হয় মিমের। মিম গতকালের মতো আজকেও নিজ থেকেই আশিকের দিকে এগিয়ে গেল। এরপর ওকে বলে, আমার একটা উপকার করতে পারবি ভাই? কি উপকার? আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবি? কোন জায়গায়? আগে বল পারবি কিনা। না জেনে আমি কি করে বলবো? বল, কোথায় যেতে হবে?
আমি আসলে একটা ছেলেকে অনেক পছন্দ করি, ওর সাথে দেখা করতে যাব। তুই আমাকে একটু নিয়ে যাবি? আশিক মিমের কথাগুলো শুনে যেন ভরকে গেল। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে পুরোপুরি? এগুলো কি বলছিস? আর তুই কারোর সাথে দেখা করতে যাবি কেন? সে আসতে পারবে না? না, সে আসতে পারবে না। আর যদি আসতে পারতো তাহলে কি আমি তোকে বলতাম? আমি সত্যি তোর কথার কিছুই বুঝতে পারছি না। এই প্রথম দেখলাম কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। কেন, তোর খুব কষ্ট হচ্ছে বুঝি? না না, আমার কেন কষ্ট হবে? আমার কোনো কষ্ট হচ্ছে না। তুই যে এসব করে বেড়াস, এগুলো চাচা চাচি জানে তো? হ্যাঁ, সবাই জানে। আমি আগে ছেলেটার সাথে দেখা করব, দেখব সে কেমন। যদি সব ঠিকঠাক থাকে তবেই মা বাবাকে পাঠাবো ওর বাড়িতে। সব কিছু উল্টাপাল্টা লাগছে আমার কাছে। এমন অদ্ভুত কথা কখনো শুনিনি আমি। তাছাড়া আমার মনে হচ্ছে তুই আমার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার চেষ্টা করছিস। ভালো করেই জানিস আমি তোকে অনেক পছন্দ করতাম। করতি মানে? এখন বুঝি করিস না আর? সব কিছু সবার জন্য না, এটা আমি খুব ভালো করেই বুঝে গেছি এখন। আর কখনো অধিকার নিয়ে তোর সামনে দাঁড়াবো না, এইটুকু মনে রাখিস। দরকারও নেই কোনো। আমি তোকে যেটা বলছি তাই করবি। আচ্ছা ঠিক আছে, কখন যেতে হবে বল? আগামী শুক্রবার বিকেলে। আর এই কথা কাউকে বলিস না। তোর বাইকে করে যাব কিন্তু। বাইক পাবো কোথায়? বাইক তো নেই। নেই মানে? বিক্রি করে দিয়েছিস নাকি? না না, গ্যারেজে পড়ে আছে এখনো। সেদিন বললাম না। মিম মুচকি হেসে চলে যায়। আশিক ওর হাসির কারণ বুঝতে পারল না। শুক্রবার বিকেলবেলায় বাসা থেকে বের হবার আগে মিম কাউকে ফোন কল করে। কলটা রিসিভ হতে মিম তাকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, শোন, আমরা কিন্তু বের হচ্ছি। তোকে যেইভাবে বলেছি সেইভাবে, ঠিক সেইভাবেই করবি। তবে ওভার অ্যাক্টিং করিস না একদম, যাতে ও কিছু ভুলে যায়। মিম আশিককে নিয়ে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে মিম শুধু আশিকের মুখের দিকেই তাকায়, ওর অভিব্যক্তি লক্ষ্য করার জন্য। আশিককে কিছুটা হলেও বিচলিত দেখাচ্ছে। মিম আর আশিকের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল গড়িয়ে যায়। আশিক একটু দূরে দাঁড়িয়ে দেখতে পাই মিম একটা ছেলের সাথে বসে তার সাথে কথা বলছে। একটু পরে মিম আশিককে ওদের সাথে যোগ দেওয়ার জন্য ডাকে, কিন্তু আশিক গেল না। ওর কাছে খটকাটা এখনো দূর হয়নি। আশিককে দেখানোর জন্য কি মিম ওকে দৌড়ে নিয়ে এসেছে? আশিক মিমকে পছন্দ করে, এটা মিম ভালো করেই জানে। কোনোভাবে ওকে জেলাস ফিল করানোর চেষ্টা করছে না তো, নাকি সবটাই সত্যি? যাই হোক না কেন, আশিক নিজের সিদ্ধান্তে অটল। সে কিছুতেই মিমের কোনো ব্যক্তিগত বিষয়ে আর নাক গলাতে রাজি নয়। ওভাবে অনেকটা সময় কেটে গেল। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আশিক বারবার আকাশের ডুবতে যাওয়া সূর্যের দিকে তাকাচ্ছে। একটু পরে মিম এসে আশিককে বলে, হয়েছে আমার, এবার চল বাড়িতে। আর একটু তাড়াতাড়ি আসতে পারলি না? আর এত সময় কি এত কথা বলেছিস? সেটা তোকে কেন বলবো? আমাদের দুজনের পার্সোনাল বিষয়। এতই পার্সোনাল যখন আমাকে না নিয়ে আসলেই পারতি। এনেছি তো বেশ করেছি। তোর একটা বিয়ে আছে, সে তোকে খুব ভালোবাসে, এটা দেখানোর জন্য, তাই তো? বাজে কথা বন্ধ কর তো আশিক। আজ বাড়িতে যাব কি করে সে ব্যবস্থা কর, রাত হয়ে যাচ্ছে। এখন আমার ইচ্ছা করছে কি জানো? তোকে একা ফেলে চলে যেতে। ইস, তোকে তো এই জন্যই এনেছি, যাতে একা যেতে না হয়। আর কথা না বাড়িয়ে চল এবার। মিম আর আশিক গাড়িতে উঠল। এরপরও অনেকটা পথ কাঁচা রাস্তা দিয়ে হেঁটে ওদের বাড়িতে যেতে হয়। মিমকে একটা বিষয় খুব অবাক করছে, আর সেটা হচ্ছে যে বদমাইশ অসভ্য ছেলেটা ওকে সারাক্ষণ বিরক্ত করে বেড়াতো, সে কিনা এখন ওর দিকেই অন্ধকারে ঠিকভাবে ফিরেও তাকাচ্ছে না। একটা মানুষের ভেতর এত পরিবর্তন কি করে সম্ভব? এটা কিছুতেই মাথায় ঢুকছে না মিমের। বাড়িতে ফিরে নিজের ঘরে চলে যায় মিম। সারাক্ষণ শুধু আশিকের কথাই ভাবতে লাগলো ও। একটু পরে ওর মা এসে ঘরে ঢোকে, আর সে মিমকে বলে, কি ব্যাপার মিম, কোথায় গিয়েছিলি তুই? আর আসতে এত দেরি হলো কেন?
একটা মানুষকে বোঝানোর জন্য যে আসলেই শুধরে গিয়েছে নাকি তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, সবটাই নাটক তার। তুই এগুলো কি বলছিস? আমার তো মাথায় ঢুকছে না কিছুই। তবে রাত করে বাড়িতে এসে কিন্তু একদম ঠিক করিসনি। তোর আব্বা রাগারাগি শুরু করে দিয়েছে। সবে রাত 8টা বেজেছে, এটা এমন কিছু না মা। আর একটা কথা, আবার কিসের কথা? তোর কথার আর শেষ নেই কেন? মা, আশিক ভাইয়ের কোনো জমজ নেই তো, যাকে দেখতে হুবহু তার মতো? এগুলো আবার কেমন কথা? এরকম হয় নাকি? কেন, তুমি নাটক সিনেমায় দেখোনি? তো কি হয়েছে তাতে? নাটক সিনেমা আর বাস্তব মিলিয়ে ফেললে হবে? কি হয়েছে বল আমায়। হঠাৎ এসব চিন্তা মাথায় আসলো কেন তোর? কিছু না মা, এমনিতেই জিজ্ঞেস করেছি। কিছুদিন পরের ঘটনা। রাতের বেলা মিম ওর ঘরে বসে বই পড়ছে। মায়ের উপস্থিতি টের পেতে মনোযোগ সরে গেল। মা ওকে বলে, কাল সকাল সকাল আমি একটু তোর রফিক ভাইয়ের বাড়িতে যাব। কেন রফিক ভাইয়ের বাড়িতে কেন? সেখানে কি কাজ? আরে ও কাল সন্ধ্যায় এসেছিল আমাদের বাড়িতে। বলল ছোট ভাইকে নাকি দেখতে আসবে। বউ ছাড়া তো বাড়িতে কোনো মহিলা মানুষ নেই, তাই আমাকে যেতে হবে। মায়ের কথাটা শুনি মিমের মাথাটা যেন ঘুরে গেল। তাকে জিজ্ঞেস করে, মা, এগুলো তুমি কি বলছো? আশিক ভাইকে দেখতে আসবে? সত্যি দেখতে আসবে? তার বিয়ে? কই, আমি তো এসবের কিছুই জানি না। তোর জানতে হবে কেন? আশিক বিয়ে করছে না কি করছে তোর জেনে কোনো কাজ আছে? আমাকে ওর বড় ভাই খুব করে যেতে বলেছে, তাই যাচ্ছি। আমি না গেলে নাকি চলবেই না। আমার তোমার কথা বিশ্বাস করতে কেন জানি কষ্ট হচ্ছে। এগুলো সত্যি তো? আমি বুঝলাম না তুই এমন করছিস কেন। আশিকের কি হলো না হলো এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ আছে তোর কোনো? মন দিয়ে পড়াশোনা কর, সামনে পরীক্ষা। এই বলে মিমের মা চলে যায়। মিম বুঝতে পারছে না যে যা শুনলো ও নিজের কানে সবটি কি সত্যি নাকি আশিক ও নাটক করছে। হতে পারে মিমের সাথে কোনো একটা গেম খেলছে আশিক। বয়ফ্রেন্ডের সাথে দেখা করাটা যে পুরোপুরি সাজানো, এটা বোধহয় আশিক ধরতে পেরেছে। সারা রাত এই চিন্তায় ঘুম হয়নি মিমের। পরের দিন কলেজ থেকে ফিরে মিম বাড়িতে নাকি আশিকের বাড়ির দিকে গেল। ওর মাও আছে সেখানে। কি ঘটেছে এটা নিজের চোখে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছে না মিম। আশিকের বাড়ির ভেতর ঢুকতেই মিম দেখতে পাই ভেতরে বেশ কয়েকজন লোক, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। তাদের খাবার পরিবেশন করে দিচ্ছে আশিকের ভাবি আর ওর মা। লোকগুলো নিজেদের মধ্যে বিয়ের বিষয় নিয়ে কথা বলা বলি করছে। জানালার বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিম সবটা দেখছে। তার মানে ওর মা গতকাল রাতে যা যা বলেছে সব সত্যি। সত্যি মেয়ে পক্ষ দেখতে এসেছে আশিককে। হয়তো এতক্ষণে বিয়ের কথাও পাকা হয়ে গেছে। হঠাৎ নিজের কাঁধের ওপর কারোর স্পর্শ অনুভব করে আশিক। অমনি চমকে উঠল। পেছন ঘুরে দেখতে পাই আশিক দাঁড়িয়ে আছে। আশিক মিমকে জিজ্ঞেস করে, কিরে, এভাবে জানালার পাশে দাঁড়িয়ে কি দেখেছিস? মেহমানরা দেখলে কি ভাববে? এরা কিসের মেহমান আশিক? কেন জানিস না? আমাকে দেখতে এসেছেন ওনারা। বিয়েতে আগে মেয়ে পক্ষ ছেলে দেখতে আসে, এটা কখনো দেখোনি? বিষয়টা এমন না। ভাইয়া অনেক আগে থেকে আমার জন্য একটা মেয়ে পছন্দ করে রেখেছিল আমার ভাবির বাড়ির ওদিকে। সম্বন্ধটা ভাবির তরফ থেকে আসা বলতে পারো। সত্যি সত্যি বিয়ে করতেছিস আশিক? হুম, হয়তো ওরা আমাকে পছন্দও করেছে যা বুঝলাম। খুব ভালো, শুনে মনটা ভরে গেল। এখানে না দাঁড়িয়ে থেকে ভেতরে চল। এসেছিস যখন খেয়ে দে, তারপর যাবি। না থাক, আমার পেট ভরে গেছে ভাই, আর কোনো কিছুর দরকার নেই। মাকে বাড়িতে পাঠিয়ে দিস এদিকের কাজ শেষ হলে। এই বলে মিম বাড়ি থেকে বেরিয়ে যায়। আশিক কিছুটা পথ ওর পেছন পেছন গেল। মিম একবারে পেছনের দিকে ফিরে তাকালো না। বাড়ি ফিরতে ফিরতে মিমের মায়ের প্রায় সন্ধ্যা হয়ে যায়। মিম বেশ রেগে আছে ওর মায়ের উপরে। ঘরের ভেতর ঢুকতেই তাকে বলে, তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো? কি করেছো ওই বাড়িতে? কাজ করেছি, আর কি করব। তারপর খেয়ে দিয়ে আসলাম। তোমার খাওয়ার এত ইচ্ছে মা, আমাকেই বলতে পারতে, আমি তোমাকে যত খুশি রান্না করে দিতাম। ওই বাড়িতে কেন গেলে? তোর কি হয়েছে মা, বলবি আমায়? এগুলো তুই কেমন ধরনের কথা বলছিস আমাকে? আর তুই তো ভালো করেই জানিস ওই বাড়িতে আমি কেন গিয়েছিলাম। আর এখন থেকে মাঝে মধ্যেই যেতে হবে, কারণ কয়েকদিন পরেই বিয়ের অনুষ্ঠান।
খবরদার মা, আমি তোমাকে একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি, তুমি এই বাড়িতে আর কখনো যাবে না। কেন যাব না? কি হয়েছে? আমি বলেছি তাই। আমার কথার যদি অন্যথা করেছো তাহলে ভালো হবে না কিন্তু। এই বলে মিম হনহন করেই বেরিয়ে যায়। মেয়ের এই অদ্ভুত ব্যবহারের কারণ বুঝতে পারছে না মিমের মা। কলেজ থেকে ফেরার পথে রোজ আশিক মিমের পথ আগলে দাঁড়িয়ে থাকতো। সুযোগ পেলেই কথা বলতে আসতো, না হলে দূরে বসে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিমকে দেখতো। নানা রকম ইশারা করত, যেগুলো ছিল মিমের বিরক্তির অন্যতম কারণ। কিন্তু এখন কেন জানি সেই অভদ্র ব্যবহার, রাস্তায় দাঁড়িয়ে থেকে বিরক্ত করা, সব কিছুই বড্ড মিস করছে মিম। মিম চাই আশিক আবার ওর পথ আগলে দাঁড়িয়ে থাকুক, ওকে বিরক্ত করুক। কিন্তু হঠাৎ করে একটা মানুষের এতটা বদলে যাওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। মিম একবার ভাবলো আশিককে ডাক দিবে পেছন থেকে, কিন্তু আজকে ছোট করার ইচ্ছে হলো না আর, তাই চুপ করে সরে পড়ল। মেয়েপক্ষ আশিককে খুব পছন্দ করেছে, আর কয়েকদিন পরই ধুমধাম করে আশিকের বিয়ে। একদিন বিকেলবেলা মিম আশিককে ডেকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায়। এরপরে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে 2টো টাকার বান্ডিল বের করে আশিকের হাতে তুলে দিল। আশিক হাঁ করে তাকিয়ে আছে মিমের দিকে। মিমকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কি ব্যাপার? এতগুলো টাকা কিসের? আর আমি এই টাকা দিয়ে কি করব? তোর টাকা, তুই এগুলো দিয়ে কি করবি তুই ভালো জানিস। আমার টাকা মানে? আমার পরিবারের উপর যে উপকার তুই করেছিলিস না, নিজের শখের বাইক বিক্রি করে তার ঋণ শোধ করে দিলাম। তোকে এই কথাগুলো কে বলেছে? আমি সবটা জানি। আব্বা যখন অসুস্থ ছিল, তার চিকিৎসার জন্য টাকার দরকার ছিল, তুই নিজের বাইক বিক্রি করে টাকা দিয়েছিলি তার অপারেশনের জন্য। কে বলেছিল তোকে এতটা মহান হতে? আমি তো বলিনি। আমি যা করেছি মহান হবার জন্য করিনি। আমি চাচাকে বাঁচাতে চেয়েছিলাম। উনি যতই আমাকে অপছন্দ করুক না কেন। তো কি করবে? তোর মতো একটা অসভ্য মানুষকে পছন্দ করার মতো কিছু আছে নাকি? লম্পট চরিত্রহীন কোথাকার। যা, তোর উপকারের ঋণ শোধ করে দিলাম। আর কখনো ভুলেও এটা দাবি করিস না তুই কখনো আমার পরিবারের উপর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলি। এগুলো কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তাছাড়া এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? কে দিয়েছে তোকে? এগুলো আমার গহনা বিক্রি করার টাকা। ভাবিস না চুরি বাটপারি করে এনেছি তোর মতো। আমার উপরে হঠাৎ এত রাগের কারণ কি জানতে পারি? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি সেগুলো মনে হচ্ছে এখন আমার উপরে ছাড়ছিস? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ওমা, এটা আবার কেমন কথা? তাহলে সেদিন যে দেখলাম একটা ছেলের সাথে, সে কোথায়? মারা গেছে। ছি ছি, একটা জীবিত মানুষকে এইভাবে মেরে ফেলা কি উচিত? বললাম তো আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তারপরেও এক কথা কেন বলিস? আচ্ছা বুঝলাম, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে। তুই টাকাগুলো নিয়ে যা, আমার এগুলো সত্যি কোনো দরকার নেই। না, আমি আমার বাবা মাকে কিছুই তোর মতো একটা ছেলের কাছে ঋণী থাকতে দেব না। আর তুই কখনো আমার সামনে আসবি না, না তোর বিয়ের বিষয়ে আমার পরিবারের কাউকে ডাকবি। আচ্ছা ঠিক আছে, ডাকবো না, কিন্তু এই টাকা আমি নিতে পারবো না। এই বলে আশিক মিমের দিকে টাকাগুলো এগিয়ে দেয়। মিম টাকা হাতে নিল না, একটা ঝটকা দিয়ে আশিকের থেকে দূরে সরে আসে। তারপর চলে গেল। আশিক উপায়ান্তর না পেয়ে টাকাগুলো প্যান্টের পকেটে পুরে রাখলো। যতই দিন গড়িয়ে যাচ্ছে আশিকের বিয়ের দিন ঘনিয়ে আসছে। আজ মঙ্গলবার, সামনে শুক্রবার আশিকের বিয়ে। আশিক ওর বিয়ে উপলক্ষে মিমদের বাড়িতে আসে দাওয়াত করতে। মিম আশিককে দেখেই আবার রাগে ফেটে পড়ল। আশিককে বলে, তোকে না বলেছি আমার বাড়িতে না আসতে, তারপরও কেন এসেছিস? ভয় নেই, আমি তোর সাথে কোনো অসভ্যতা করতে আসিনি। না, আমি থাকতে এসেছি। চাচা চাচিকে কিছু কথা বলেই চলে যাব। কি কথা বলবি তুই? তোর বিয়ের দাওয়াত, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের বলে দিব। বলে দেব মানে কি? আমার বিয়ে তুই বললে হবে নাকি? আমাকে বলতে হবে। কই শর্ত? আশিক এক প্রকার জোরপূর্বক মিমদের ঘরে গিয়ে ঢুকলো। এরপরে ওর বাবা মায়ের সাথে কথা বলে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। মিম কিছুতেই চায় না ওর মা বাবা আশিকের বিয়েতে যাক, কিন্তু মিমের মা মেয়ের কথা অগ্রাহ্য করে আশিকের বিয়েতে ওর বাড়ি যায়। কিন্তু মিম গেল না, দরজা বন্ধ করে ঘরের ভেতর বসে থাকে সারা রাত।
রাত না পোহাতেই মা বাড়িতে ফিরে আসে। মিম কিছুটা অবাক হয়ে ওর মাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার মা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেছে? কিসের অনুষ্ঠান? বিয়ে হবে তারপর তো অনুষ্ঠান। মানে এগুলো তুমি কি বলছো? কোনো বিয়ে হয়নি, সবাই মেয়ে বাড়িতে গিয়ে না খেয়ে ফিরে আসছি। কেন মা, কি এমন হয়েছিল? মেয়ে বাড়িতে যাওয়ার একটু পরেই জানতে পারি মেয়ে নাকি বিয়ে বসতে রাজি না, তাই সে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। হায় আল্লাহ, এসব কি শুনছি আমি? ঠিক আছে, ছেলে পছন্দ নাই থাকতে পারে, কিন্তু সেটা তো আগে বলতে হতো। এইভাবে আমাদের সবাইকে হেনস্থা করার অধিকার ওই মেয়েকে কে দিয়েছে? এটা খুব খারাপ হয়েছে। আশিক ভাইয়ার এখন কি হবে? সে মুখ দেখাবে কিভাবে লোকজনকে? সত্যি ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। এমন যে হবে কেউ কি বুঝতে পেরেছিলাম? মিমের মা আফসোস করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। মা চোখের আড়াল হতে মিমের চোখে মুখের অভিব্যক্তি বদল ঘটতে লাগলো। মলিন মুখে হাসি রেখা ফুটে উঠল, যেন যা ঘটেছে তাতেও ভীষণ খুশি। কাজ হয়ে গেছে, যেমনটা চেয়েছিলাম ঠিক তাই। তোকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। কলেজে যাওয়া ও ফেরার পথে আশিকের দেখা পায় না মিম। একদিন হঠাৎ আশিকের বাড়ির কাছাকাছি ওর সাথে দেখা হয় মিমের। আশিকের সাথে কয়েকটা ছেলেই বসে আছে। মিমকে এগিয়ে আসতে দেখে তারা উঠে চলে গেল। মিম বেশ তাচ্ছিলের স্বরে আশিককে বলে, কি খবর নবাবের বেটা? তোমাকে তো আজকাল বাইরে দেখাই যায় না, কি ব্যাপার? কি বলতে এসেছো এখানে? খুব তো শখ করে গিয়েছিলে বিয়ে করতে, তো কি হলো? কই তোমার বউ কোথায়? তাকে কি বাড়িতে রেখে এসেছো? আমার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার চেষ্টা করো না একদম। ভালো করেই জানো কি হয়েছে। চাচি নিশ্চয়ই সবটা বলেছে। আহা, চাচিকে বলতে হবে কেন? তোমার যে বিয়ে ভেঙে গিয়েছে এটা সারা গ্রামের লোক জানে। তো আমি কি করতে পারি? কিছুই করতে হবে কেন? আমার তোমার কথা ভেবে খুব কষ্ট হয়। মেয়েটা কিন্তু দেখতে সুন্দরী ছিল, তোমার কপালে নেই, কি করবা বলো? আমার জন্য এত চিন্তা তোমাকে করতে কে বলেছে? যাও, নিজের কাজ করো। আর একটা মেয়ে গিয়েছে তো কি হয়েছে? এমন হাজার জন আসবে। হুম, সেই অপেক্ষাতেই থাকো। তবে আমার কেন জানি না মনে হচ্ছে তোমার কপালে বিয়ে নেই, অন্তত পক্ষে আমি যতদিন আছি। মানে কি বললে এটা? কিছু না, বাড়ি যাই, কাজ আছে আমার। এই বলে মিম চলে যায়। আশিক বাড়িতে গিয়ে ওর ভাবিকে বলে, ভাবি, আমি একটু তোমার বাড়ির ওদিকে যাব। কেন? আমাদের ওদিকে কি আমার আবার অপমানিত হওয়ার ইচ্ছে হয়েছে বুঝি? ভাবি, তুমি আমাকে এটা বলতে পারো না? যদি বলি এগুলোর জন্য তুমিও কিছুটা দায়ী। তুমি না জেনে না শুনে আমার জন্য সম্বন্ধটা করেছিলে। আমি তো তোমার ভালোই চেয়েছিলাম। তবে আমার কেন জানি না মনে হচ্ছে ওই মেয়ে বা ওর পরিবার কোনোভাবে জেনে গেছে তোমার কথা। এলাকায় তো খুব নামডাক তোমার। একবার জেল খাটছ, এগুলো কি কারোর অজানা? ওটাকে জেলখাটা বলে না। রাতে গিয়ে আবার সকালে বেরিয়ে এসেছি। খুব গর্বের কথা। ভাগ্যিস তোমার ভাই ছিল, নয়তো কি যে হতো। আমার মনে হচ্ছে এগুলো কেউ মেয়ের পরিবারকে জানিয়ে দিয়েছে। তাহলে তারা আগে বিয়েটা ভেঙে দিতে পারতো। তারা আগে কিভাবে বিয়ে ভাঙবে? হয়তো বিয়ের দিনই জানতে পেরেছিল। আমি না জেনে কি করে বলি? তুমি একটু খোঁজ নিয়ে দেখো না প্লিজ। আমি জানি তুমি চেষ্টা করলে নিশ্চয়ই কিছু একটা জানতে পারবে। আচ্ছা, যা হয়েছে তো হয়েছে। এখন এগুলো নিয়ে আবার খোঁজাখুঁজি করে কি হবে বলো? অনেক কিছু হবে ভাবি। আমাকে জানতে হবে কে পেছন থেকে এভাবে আমার এত বড় একটা ক্ষতি করলো। যদি কেউ তোমার স্বভাবের কথা, কিচ্ছা কাহিনী বলেও থাকে, ভুল বা মিথ্যে কিছু তো বলেনি। এই জন্য বারবার বলেছিলাম একটা ভালোভাবে চলতে, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আমি তোমার সমস্ত অভিযোগ মেনে নিচ্ছি, কিন্তু তোমাকে এই কাজটা করতেই হবে ভাবি। দয়া করে একটু খোঁজ নাও, জানার চেষ্টা করো আসলে কি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। যদি তাতে তোমার কলিজা একটু হলেও ঠান্ডা হয়। রাতের বেলা আশিক আবার ওর ভাবিকে জিজ্ঞেস করে। আশিকের ভাবি ওকে বলে, আমি কথা বলেছিলাম ওই বাড়ির আশেপাশের লোকজনের সাথে। তারা যা বলল শুনে আমার নিজের কাছে খটকা লাগছে। কেন? কি বলেছে তারা?
বিয়ের আগের দিন রাতে নাকি দুটো মেয়ে ওই বাড়ির মেয়ের সাথে দেখা করতে এসেছিল, সাথে একটা ছেলেও ছিল। কারা দেখা করতে এসেছিল? সেটা আমি কি করে বলবো, না তারাও বলতে পারছে, কারণ মেয়ে দুটো বোরখা পরে গিয়েছিল। আর ছেলেটা, সে তোর আর বোরকা পরে যায়নি? না, তবে তারা কেউ চেনে না, আমি কিভাবে বলবো। ঠিক আছে ভাবি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বাদবাকি আমি জেনে নিতে পারবো। আমি একটা কথা বলি তোমাকে, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করো না। যা হবার তো হয়ে গিয়েছে, আমরা হারানো মান সম্মান ফেরত পাবো না। আরে রাখো তোমার মান সম্মান। আমি যেটা অনুমান করেছি, যদি তাই সত্যি হয়, কি ঘটে শুধু দেখতে থাকো। এই বলে আশিক ওর ভাবির সামনে চলে যায়। পরের দিন রাতের বেলা আশিক ওর একটা ফ্রেন্ডকে নিয়ে মেসেই গ্রামে গেল। বাড়ির পাশের প্রতিবেশীর সাথে দেখা করে তারা স্পষ্ট জানিয়ে দেয় যারা এসেছিল তাদের কাউকে চিনতে পারেনি। আশিক নিজের ফোনটা বের করে লোকটার সামনে ধরে, তারপর জিজ্ঞেস করে। ভালো করে দেখুন তো, এই ছেলেটা কিনা? লোকটা কিছুক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে। হ্যাঁ, এই ছেলেটার মতোই তো মনে হচ্ছে। বোরকা পরা মেয়ে দুটির সাথে এই ছেলেটাই ছিল। ওরা কিছুক্ষণ উর্মি মানে যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল সাথে কথা বলে, এরপরে চলে যায়। আচ্ছা, ওদের ভেতরে কি কথা হয়েছিল আপনি বলতে পারবেন? না, সেটা কি করে বলবো, আমি তো দূর থেকে কিছুই শুনতে পাইনি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলতে হবে না, বাদবাকি যা আছে আমরাই জেনে নেব। আশিক ওর বন্ধুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে ওর বন্ধুকে জিজ্ঞেস করে। আচ্ছা, ছেলেটা হলেই থাকে তাই তো? ওকে আমি প্রথমবার মিমের সাথে দেখা করতে দেখেছি। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। এবার ওর পেট থেকে কিভাবে কথা টেনে বের করতে হয় আমি ভালো করেই জানি। কিন্তু সে যদি কিছুই স্বীকার না করে? স্বীকার করবে না মানে? ওর বাপ স্বীকার করবে। আগে চল গিয়ে ওকে ধরি। এরপরে আশিক আর ওর বন্ধু কলেজে হলে গিয়ে ছেলেটাকে খুঁজে বের করে। সে প্রথমে কিছুই স্বীকার করতে অস্বীকার করে। ভাই বিশ্বাস করেন, আমি এসবের কিছুই জানি না, আমি কোথাও যাইনি। একদম মিথ্যা বলবি না। তোর বন্ধুরা বলছে ওই দিন রাতে তুই নাকি অনেক দেরি করে হলে এসেছিস। এটা কেমন কথা বলছেন ভাই? আমি রোজ দেরি করে রুমে আসি, তাতে কি প্রমাণ হয়? ওই বাড়ির লোকজন তোর ছবি দেখে তোকে আইডেন্টিফাই করেছে। এরপরেও একের পর এক মিথ্যা বলে যাচ্ছিস। আশিকের বন্ধু এসে ছেলেটার গালে কয়েকটা চড় বসিয়ে দেয়, এরপর বলে। শেষবারের মতো বলছি, সত্যটা বলো, নয়তো হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বলতে শুরু করে। ঠিক আছে, আমি বলছি, দয়া করে গায়ে হাত দিবেন না। ওই দিন আমি নিজের ইচ্ছায় কোথাও যাইনি, আমাকে ওরা জোর করে নিয়ে গিয়েছিল। কারা নিয়ে গিয়েছিল জোর করে? প্রশ্ন শুনে ছেলেটা আবার চুপ হয়ে যায়। ধমক খেয়ে আবারও বলতে লাগলো। বলছি, এমন করবেন না। আমার সাথে ওই দিন মিম আর আমাদের আরেকটা বান্ধবী ছিল। ছেলেটা কথা শুনে আশিক ওর বন্ধুর দিকে তাকিয়ে বলে। আমার মনের সমস্ত সন্দেহ একে একে সত্যিতে পরিণত হচ্ছে। কিভাবে দেখছিস বল, তারপর কি হয়েছে? মিম আর তোরা মিলে ওই বাড়িতে কেন গিয়েছিলি? মিম চেয়েছিল আপনার বিয়েটা ভেঙে দিতে, তাই ও আমাদের নিয়ে মেয়ের বাড়িতে যায়। তার সাথে কথা বলে আপনার সমস্ত অপকর্মের কথা মেয়েকে বলে। মেয়েটা প্রথমে কিছুই বিশ্বাস করতে চায় না, পরে মেয়ে মোবাইল থেকে বের করে অনেক প্রমাণ দেখিয়েছে। মোবাইল থেকে কি প্রমাণ দেখিয়েছে? আপনি মনে হয় ওকে আগে বিরক্ত করতেন, তাছাড়া জেল খাটিয়েছিলেন আপনি, সেসব দেখিয়েছে মেয়েটাকে। তা তুই কেন চামচামি করতে গিয়েছিলি ওদের সাথে? এখানে আপনারা আমাকে দোষারোপ কেন করছেন? আমি তো মিমকে বলিনি এসব করতে। দুটো মেয়ে একা রাতে কি করে যাবে, তাই ওদের একটা সাপোর্ট দরকার ছিল। আমি না গেলে হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকতো। আশিকের বন্ধু ওকে উদ্দেশ্য করে বলে। আমরা যা জানার ওর থেকে তো জানছি। আমার মনে হয় না একে মেরে ধরে আর কোনো লাভ আছে। এরপর ছেলেটাকে ছেড়ে দিয়ে আশিক ওর বন্ধু বেরিয়ে যায়। আশিকের বন্ধু ওকে জিজ্ঞেস করে। এখন কি করবি ভাই? এই সব কিছুর পিছনে মিম, এইটুকু তো স্পষ্ট, কিন্তু এমনটা কেন করলো?
কেন করেছে বুঝতে পারছিস না? ও আমাকে প্রথম থেকেই পছন্দ করে না। আমার কিন্তু মোটো এরকম কিছু মনে হচ্ছে না। কি মনে হচ্ছে তাহলে তোমার? ও তো তোকে পছন্দ করে, আর সেই জন্য চাইছিল তোর বিয়েটা অন্য কারোর সাথে হোক। আশিক ওর বন্ধুর কথা শুনে হেসে উঠল। এরপরে বলে, তুই প্লিজ থাম, আমি তোর থেকে কোনো রকম জোকস শুনতে ইচ্ছুক না এখন। বুঝলাম, কিন্তু এখন কি করবি ভাবছিস? সেটা নিজের চোখেই দেখতে পারবি। যে মানুষটা আমার বিয়ে ভেঙে এত বড় একটা উপকার করলো, তাকে তার উপকারের ঋণ চোকাতে হবে না? মানে কি করতে চাইছিস তুই? মিমদের কলেজ ছুটি হয় কয়টায়? 4টার দিকে, তাই তো? কাল কলেজ শেষে মিমকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি গুন্ডা, তাই না? এবার ও হাড়ে হাড়ে টের পাবে গুন্ডামি কাকে বলে। পরদিন সন্ধ্যাবেলা মিমের মা বেশ চিন্তিত বদনে তার স্বামীর ঘরের দিকে ছুটে যায়। তাকে বলে, সন্ধ্যা হয়ে গেল তো, মিম কোথায়? ওর তো এতক্ষণে কলেজ থেকে ফিরে আসার কথা। কি বলো, এখনো মেয়ে বাড়ি ফিরেনি? না, ওর সাথে যারা কলেজে যায় সবাই তো ফিরে আসছে, তাহলে ওর ফিরতে এত সময় লাগছে কেন? ওর সাথে যারা কলেজে যায় তাদের ওর কথা জিজ্ঞেস করনি? হ্যাঁ করেছি, কিন্তু কেউ মিমের কথা বলতে পারে না। এ তো খুব চিন্তার বিষয়। আমার মাথায় কাজ করছে না। মিমের মা, কি করব এখন? সেটা তো আমিও বুঝতে পারছি না। সারা গ্রাম জুড়ে মিমের খোঁজ পড়ে গেল, কিন্তু কোথাও নেই মিম। রাত তখন প্রায় 10:30। জ্ঞান ফিরতে মিম দেখতে পায় একটা অন্ধকার ঘরের ভেতর শুয়ে আছে। সারা শরীর দুর্বল, কোনো মতে উঠে বিছানার উপর বসলো, কিন্তু অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছে না। একটু পরে দরজা খুলে কেউ একটা ভেতরে ঢুকলো। মিম লোকটাকে দেখে ভড়কে গেল, ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কে তুমি? আমাকে নিয়ে এসেছো কেন এখানে? কি চাও আমার কাছে? লোকটা হাতের টর্চের আলো ফেলতেই মিম আরেকটু প্রশস্ত চমকে ওঠে। আশিককে অস্পষ্ট স্বরে বলে, আশিক, তুই তুই আমাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছিস, তাই না? কেন করলি এটা বল আমায়। তো কি করা উচিত ছিল বল? আমার বিয়ে ভেঙে দিয়ে আমার উপরে যে উপকার করেছিস তার পারিশ্রমিক দিতে হবে তো। মিম আশিকের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও কি বলে, তুই এগুলো কি করছিস আশিক? কি করতে চাইছিস তুই আমার সাথে? সেটা নিজের চোখেই দেখতে পাবি। তোর পায়ে পড়ি, এরকম কিছুই করিস না, আমি শেষ হয়ে যাব। তোকে শেষ করার জন্যেই তো এখানে এনেছি আমি। আশিক, আমার বাবা মা খুব দুশ্চিন্তা করছে নিশ্চয়ই। তুই এমন কিছু করিস না আমার সাথে। তোর দুটি পায়ে পড়ি আমি। বল, আমার বিয়ে ভেঙে দিয়েছিস কেন? আমার এত বড় একটা সর্বনাশ কেন করেছিলি? আমি তোর কি ক্ষতি করেছিলাম? না না, তুই আমার কোনো ক্ষতি করিস না। তাহলে? আমি জানি না, কিছু বলতে পারবো না আমি তোর। তোর কিছু বলতেও হবে না। তবে তুই আমার বিয়ে ভেঙেছিস, সবার সামনে আমার আর আমার পরিবারের মান সম্মান নষ্ট করেছিস। কি ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব? পায়ে পড়ি, আমার কোনো ক্ষতি করিস না। মিমের কথা কোনো ভ্রুক্ষেপ নেই আশিকে। ও মিমের দিকে এগিয়ে আসতে লাগলো। মিমকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আশিক মিমের অতি সন্নিকটে এগিয়ে আসতেই মিম বলে ওঠে, আশিক, আমি তোকে ভালোবাসি। মিমের কথা শুনে আশিক যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। মিমের থেকে প্রশস্ত দূরে সরে যায়, তারপর বলে, কি বললি তুই এটা? এগুলো নিশ্চয়ই এখন আমার হাত থেকে বাঁচার জন্য বলছিস, তাই না? না, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। আমি চাইনি তোর অন্য কারোর সাথে বিয়ে হোক, তাই আমি বাধ্য হয়ে এই ষড়যন্ত্র করেছি। বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি। এছাড়া তোর বিয়ে ভাঙার কোনো কারণ নেই। কিছুক্ষণ থেমে আশিক মিমকে জিজ্ঞেস করে, আমার মতো একটা ছেলেকে কেউ ভালোবাসতে পারে, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুই তো আমাকে চোখেও দেখতে পারিস না। আমি এত কিছু জানি না, শুধু জানি তোকে আমি ভালোবাসি। সত্যি বলছি, মন থেকে ভালোবাসি। আশিক মিমের দিকে তাকিয়ে দেখতে পায় ওর চোখে জল। আশিক মিমের ওড়নাটা নিয়ে ওর বুকের উপর পেঁচিয়ে দিল ভালোভাবে, তারপর চুপ করে বসে থাকে। মিম আশিককে বলে, কি হলো, তুই চুপ হয়ে গেলি কেন? আমার না ক্ষতি করবি? কর ক্ষতি এখন। না, আমি এটা পারবো না। কেন পারবি না? চুপ করে বসে থাক।
এখন কি করব সেটা ভাবতেছি। আমি বিয়েতে গিয়ে কি বলবো, মুখ দেখাবো কি করে সবাইকে? কেন? আমি কি তোর সাথে খারাপ কিছু করেছি? সেটা তো আমরা জানি, কিন্তু অন্যদের বিশ্বাস করাবো কিভাবে? কেউ যদি বিশ্বাস না করে তো তাদের বিশ্বাস নিয়ে তারা থাকবে। তুই এটা আমার সাথে না করলেও পারতি। যা হয়েছে সেটা কি এখন পাল্টাতে পারবো? এই পরিস্থিতি থেকে কি করে বের হব সেটা ভাবতে হবে। আমি সবাইকে বলে দিব তুই আমার সর্বনাশ করেছিস। আমি কিন্তু এমন কিছুই করিনি তোর সাথে। একদম আজে বাজে কথা বলবি না। না, আমি সবাইকে এটাই বলবো, তোকে আমি আবার জেলের ভাত খাওয়াবো আশিক। আচ্ছা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। তুই যদি আমাকে জেলের ভাত খাইয়ে শান্তি পাস তো তাই করিস। বাবা মায়ের কি অবস্থা এখন জানি না আমি। তোর ফোনটা দে একটু আমায়, কল করে তাদেরকে বলি যে আমি ঠিক আছি। এখানে কল করব কিভাবে? নেটওয়ার্ক থাকলে তো। তুই আমাকে নিয়ে আসার কোনো জায়গা পেলি না? তো আর কি করতাম? কেউ কাউকে কিডন্যাপ করে তো এমন জায়গাতেই নিয়ে আসে। কিডন্যাপার একটা, আবার নিজের মুখে বলছে, লজ্জাও লাগছে না? না, লাগছে না লজ্জা। তোর জন্য আজ এই অবস্থা আমার। আমি মুখ দেখাবো কি করে মানুষকে এরকম? আর আমাকে বিয়ে করবে কে? কেন? আমি আছি না? তোর মতো একটা গুন্ডা বদমাইশকে বিয়ে কে করবে? আমার কি খেয়ে কোনো কাজ নেই নাকি? তাই নাকি? তাহলে একটু আগে যে ভালোবাসার কথা স্বীকার করলি নিজের মুখে। আমি জানি না, কিচ্ছু জানি না। এখন ঘুমানোর চেষ্টা কর, একটু পরে এমনিতেও সকাল হয়ে যাবে, তারপরে বেরিয়ে পড়বো আমরা। এই অবস্থায় ঘুম আসে নাকি? কারণ আমার সত্যি আব্বা আর মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। আব্বার শরীরটা ভালো না এমনিতেই। আমার চিন্তায় যদি সে অসুস্থ হয়ে পড়ে, আমি তোর কি করে দেখবি তখন? এরকম কিছুই হবে না। কাল সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা, যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছাবো। সেসব না হয় বুঝলাম, কিন্তু সবাইকে বলবো কি আমরা? মানুষজন তো জানতে চাইবে রাতে আমরা দুজন একসাথে কি করেছি, কোথায় ছিলাম। হুম, তোকে এগুলো নিয়ে ভাবতে হবে না। আমি বুঝে নেব পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয়। পরদিন সকালে সূর্য ওঠার আগেই ওরা জঙ্গল থেকে বেরিয়ে পড়ে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সকাল 10টা বাজে। বাড়ির কাছে আসতেই দেখতে পাই মিমদের বাড়িতে ভিড় জমে আছে। কিছু লোক এদিক ওদিক ছোটাছুটি করছে। একটা অজানা ভয়ের আশঙ্কায় বুকটা কেঁপে উঠল মিমের। বাড়ির সবাই এতটাই ব্যস্ত ও অন্যমনস্ক, মিমের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না সেভাবে। ভিড় ঠেলে ভেতরে ঢুকতে মিম যা দেখতে পাই, মুহূর্তে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো ওর। মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম হতেই আশিক ওকে ধরে ফেলো। মিম চিৎকার দিয়ে ওর বাবার লাশের কাছে ছুটে যায়। তারপর তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিমের পা ধরে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। তার পাশে কিছু মহিলা জ্ঞান ফেরানোর চেষ্টায় ব্যস্ত। মিমের একজন প্রতিবেশী চাচি কাঁদতে কাঁদতে ওকে জিজ্ঞেস করে, মিম মা রে, কোথায় ছিলিস তুই? তোর আব্বা এদিকে তোর শোক সহ্য করতে না পেরে। মিম কাঁদতে কাঁদতে ওর মৃত বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আব্বা, ও আব্বা, তুমি আর একটু অপেক্ষা করতে পারলা না আমার জন্য? দেখো আমি চলে আসছি। তোমার মিমকে দেখো চোখ মেলে। উপস্থিত সবার চোখে জল, কারো মুখে কোনো কথা নেই। মিম চোখের জল মুছতে মুছতে ওর চাচিকে জিজ্ঞেস করে, চাচি, মা কোথায়? তাকে বলো গিয়ে আমি এসেছি। তোর মা ঘরের ভিতরেই আছে। তুই কাল রাতে কোথায় ছিলি মা? জানিস আমরা তোকে কত খুঁজছি। তোর আব্বা তো পাগলের মতো করেছে। মিম আবারও হাউমাউ করে কান্না জুড়ে দিল। আব্বা, ও আব্বা, এটা কি করলা তুমি? আমি যে সহ্য করতে পারছি না আর। ওঠো তুমি, তোমার মেয়েকে দেখো। আমার কোনো ক্ষতি হয়নি, আমি ঠিক আছি। এতক্ষণ আশিক দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল। ও মিমির দিকে এগিয়ে এসে বলে, মিম, সামলা নিজেকে, প্লিজ কান্নাকাটি করিস না আর। মিম আশিককে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। তারপর বলে, খবরদার, তুই একদম আমার ধারে কাছেও আসবি না। এই সব কিছু কেবল তোর জন্য হয়েছে। তুই বাড়াবাড়ি না করলে আব্বা আজ কিছুতেই আমাকে ছেড়ে দিত না। আমার আব্বার মৃত্যুর জন্য তুই দায়ী। আমি তোকে কখনো ক্ষমা করব না। আশিক চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না ও। দুপুরের আগে মিমের আব্বার জানাজা সম্পূর্ণ হয়। ততক্ষণে মিমের মায়ের জ্ঞান ফিরেছে।
পুরো বাড়িতে শোকের মাতম। সন্ধ্যাবেলা মিম ওদের বাড়ির বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে। সেখান থেকে ওর বাবার কবরটা খানিকটা দূরে। একটু পরে আশিক এসে উপস্থিত হয় সেখানে। মিম আশিককে বলে, এ কি আশিক, তুই? তোকে না বলেছি আমার সামনে না আসতে? তুই আমাকে নিজের হাতে শেষ করে ফেল মিম। এছাড়া আমার আর কিছু করার নেই সত্যি। যদি তাতে আমার আব্বা ফিরে আসতো আমি তাই করতাম, কিন্তু আমি তোকে কখনো মাফও করব না, তুই এটা মনে রাখিস। আমি ক্ষমা চাইবো না তোর কাছে, কারণ সেই অধিকার আমার নেই। যে অন্যায় করেছি আমি সেটা ক্ষমার অযোগ্য। তাহলে কেন এসেছিস এখানে? চলে যা বলছি। তুই সবাইকে মিথ্যা কেন বললি তাহলে? চাইলেই তো সত্যিটা বলতে পারতি। কি মিথ্যা বলেছি আমি? এই যে আমি তোকে কাল জোর করে ধরে নিয়ে গিয়েছিলাম, সবাইকে আসল ঘটনা না বলে বলেছিস তোকে অন্য কেউ ধরে নিয়ে গেছিল। আমি গিয়ে তোকে সেভ করে নিয়ে এসেছি। তুই চাইলে তো আমাকে পুলিশেও দিতে পারতিস, কিন্তু সেটা করিসনি কেন? দেখ আশিক, আমি ভালো করেই জানি তুই একটা অন্যায় করেছিস। আমি সেটা অস্বীকার করছি না। আমার আব্বার হয়তো এই পর্যন্তই ছিল। তাছাড়া আমিও তোর সাথে একটা অন্যায় করেছি। যদি এই ঘটনায় কারো দোষ থাকে সেটা সবার আগে আমার। এই কারণে আমি চুপ থেকেছি, কাউকে কিচ্ছু বলিনি। দুজনে চুপ করে কিছুক্ষণ বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে রইল। এরপরে মিম বাড়ির ভিতর চলে যায়। আশিক ও মিমেদের বাড়িতে যায়। মিমের মায়ের ঘরে গিয়ে তার সাথে কথা বলে। কেটে যায় প্রায় 1টি মাস। কলেজ থেকে বাড়িতে ফেরার পথে মিমের সাথে আশিকের দেখা হয়। আশিক মিমকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজকাল কি কলেজে যাও না নাকি? দেখাই তো যায় না তেমন। কলেজে গিয়ে আবার কি? কি হবে মানে? পড়ালেখা করতে হবে না? আমার মনে হয় না তার আর দরকার আছে। কেন? দরকার নেই কেন? তোকে একটা কথা বলা হয়নি আশিক? আমার চাচাতো ভাই বিদেশ থেকে এসেছে। ওখানে তার এক পরিচিত প্রবাসী বন্ধু আছে। ভাই আমাদের দুজনের বিয়ে নিয়ে কথা বলছেন মায়ের সাথে। মাও রাজি এই বিয়েতে। যদি তাই হয় উনি আমাকে বিয়ে করে বিদেশে তার কাছে নিয়ে যাবেন। আশিক মিমের কথাগুলো শুনে যেন হতভম্ব হয়ে গেল। মিমের কথাগুলো শোনার জন্য যেন একবারেই প্রস্তুত ছিল না সে। মিমকে বলে, কি বললি? তোর ভাই তোর বিয়ে ঠিক করে ফেলেছে? কিন্তু আমি এসবের কিছুই জানি না। কেন? তুই জেনে কি করবি? আমি কি করব মানে? তুই কি সবকিছু ভুলে গিয়েছিস মিম? আমি কিছুই বুঝতে পারছি না। হায় রে মানুষ, তুই আমাকে নিজের মুখে বলেছিলিস যে তুই আমাকে ভালোবাসিস, তাহলে এখন অন্যত্র বিয়ের কথা কোথা থেকে আসছে? মানুষ মুহূর্তে এইভাবে পরিবর্তন হয়ে যায়, আমি সত্যি এটা তোকে দেখে বুঝতে পারছি। এটা সত্যি, আমি তোকে একসময় নিজের ভালোবাসার কথা স্বীকার করেছিলাম, কিন্তু এখন আর সেটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি যদি তোর সাথে বিয়ে করি আমার মনে হবে আমি আমার বাবার লাশের উপর দিয়ে তোর সাথে সংসারে যাচ্ছি। আমার মনের অপরাধ বোধ আমাকে একদিনও শান্তিতে থাকতে দেবে না। এসব তুই কি বলছিস মিম? আমি এতটাই খারাপ হয়ে গেলাম এখন? আমি তোকে খারাপ বলছি না আশিক, কিন্তু আমি তোকে কিছুতেই বিয়ে করতে পারবো না। আমার বাবার মৃত্যুর জন্য তুই কিছুটা হলেও দায়ী। আমি তোর সংসারে গিয়ে সুখ পাবো না। এগুলো কি চিন্তা করছিস তুই? আমি তোর মুখ থেকে ভালোবাসার কথা শোনার পর থেকেই তোকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। আমি যদি বিয়ে করি কেবল তোকেই করব, আর কাউকে না। এক কথা কতবার বলবো? বললাম তো আমার পক্ষে এটা সম্ভব না। তুই এমনটা করতে পারিস না মিম। আমি মরে যাব, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। একটা কথা বল, তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? তোর কি মনে হয়? যদি ভালোবেসে থাকিস আমার সুখের জন্য সবকিছু করতে। কি করতে হবে বল আমায়। শুধুমাত্র তোর জীবন থেকে সরে যাওয়া ছাড়া সবকিছু করতে প্রস্তুত আমি। পারবি না তুই? আর আর কিছু করতে হবে না, শুধু আমার জীবন থেকে সরে যা, আমাকে শান্তিতে বাঁচতে দে। জানতাম তুই এটাই বলবি। না, আমি তোকে ছাড়বো না কিছুতেই। তোর আমাকেই বিয়ে করতে হবে। এই বলে আশিক হাতটা টেনে ধরে। মিম মেজাজ হারিয়ে ওর গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়।
পরে হনহন করে সেই জায়গা থেকে চলে যায়। আশিক গালে হাত দিয়ে মিমের দিকে তাকিয়ে থাকে। ওর চোখ থেকে অশ্রু জল গড়িয়ে পড়ছে। রাতের বেলা নিজের ঘরে বসে পড়াশোনা করছে মিম। মা এসে ওর পাশে বসলো, তারপরে জিজ্ঞেস করে, তুই তো কিছুই বললি না মা, কি বলবো? তোর বিয়ের ব্যাপারে। তোর ভাইয়াকে তো কিছু বলতে হবে। আর কতবার বলবো মা? তোমরা যা ভালো মনে করো করো। এটা কোনো কথা হলো? তোর বিয়ে কিন্তু তোর পূর্ণ সমর্থন ছাড়া আমরা কি করে এগোবো? এখান থেকে যাও মা, আমার ভালো লাগছে না কিছুই। তুই এখন হ্যাঁও বলবি না, নাও বলবি না। এভাবে দোটানায় কেন রাখছিস আমাকে? আমাকে এই বাড়ি থেকে বিদায় করতে পারলেই তুমি বেঁচে যাও, তাই না মা? তুই যদি তাই মনে করিস তাহলে সেটাই, কিন্তু তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে না পারলে আমি শান্তি পাবো না কিছুতেই। মিমোর মায়ের কথা শুনে চুপ করে রইল। মা ওকে আবারও জিজ্ঞেস করে, তোর আবার অন্য কাউকে পছন্দ নেই তো? তুমি এগুলো কি বলছো? আমি আবার কাকে পছন্দ করব মা? এরকম এত কিছু তো জানি না, কিন্তু তোর মনে কোনো একটা দোলাচল চলছে, এটা বেশ ভালো করেই বুঝতে পারছি। কিছুই না। তুমি ভাইয়াকে বলো আমি বিয়েতে রাজি, আর ওই ছেলেকে নিয়ে তাকে দেশে পাঠাবো, আসতে বলো। যে কথা সেই কাজ। কয়েকদিন পর মিমের ভাই তার বন্ধুকে নিয়ে দেশে আসে। ছেলেটা ও তার পরিবার মিমকে দেখতে আসে। তারা মিমকে ভীষণ পছন্দও করে। বিয়ের দিনক্ষণ ঠিক হলো। সামনে শুক্রবার বিদেশ ফেরত ছেলের সাথে মিমের বিয়ে। বাড়িতে ইতিমধ্যে বিয়ের আয়োজন শুরু হয়েছে। আশিক ওর এক বন্ধুর মারফত মিমের বিয়ের বিষয়ে জানতে পারে, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। মিমের মা ওদের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে আসে। বৃহস্পতিবার বিকেলে আশিক মিমের বাড়িতে যায়। মিম আশিককে দেখে যেন রেগে গেল। ওকে জিজ্ঞেস করে, কেন এসেছিস তুই আমার বাড়িতে? তোকে না আমি বলেছি আমার আশেপাশে না থাকতে? কেন? তোর কথাই সব কিছু হবে নাকি? চাচি গিয়ে আমাদের বাড়িতে বিয়ের দাওয়াত দিয়ে এসেছেন, তাই তো এসেছি, নয়তো কে আসতো? তো বিয়ে কি আজকের? আজ কেন এসেছিস? কাল বিয়ে, কাল এসে খেয়ে যাস। এখন সর আমার চোখের সামনে থেকে। এমন করছিস কেন? আমি কি তোর কোনো ক্ষতি করেছি? তোর স্বভাব ভালো করেই জানি আমি। আমার ভয় হচ্ছে তোর জন্য আমার বিয়েটা না ভেঙে যায়। তোর এগুলো কি বলছিস? এরকম কিছু আমি হতেই দেব না। আমি তো এসেছি কাজ করতে বিয়ের। তোর বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আমিও এই দায়িত্ব থেকে মুক্তি পাই। কিসের দায়িত্ব? যা, তোর মা মানে চাচি দিয়েছেন আমাকে তোর বিয়ের আয়োজন করা। এখন যাই আমি, অনেক কাজ করতে হবে আমাকে। এই বলে কোমরের গামছাটা বেঁধে আশিক অন্যদিকে চলে যায়। মিম ওর মাকে ডেকে বলে, মা, এটা কি করেছো তুমি? আর মানুষ পেলে না? কি করলাম আমি? তুই আশিক ভাইকে ডেকেছো আমার বিয়ের কাজ করার জন্য? তাতে কি, ও আমাদেরই কাছের লোক। তো তোর বিয়ের অনুষ্ঠানে ও থাকবে না তো কে থাকবে? তুমি জানো না ওকে আমি সহ্য করতে পারি না। তোকে সহ্য করতে কে বলেছে? ছেলেটা যথেষ্ট ভালো, আগের কোনো কিছুই নেই ওর ভিতরে আর। তোমার ভালো নিয়ে তুমিই থাকো মা, আর খবরদার ও যেন আমার আশেপাশে না আসে, এটা আমি বলে দিলাম। পরের দিন দুপুরবেলা সারা বাড়িতে বিয়ের সমারোহ। বিয়ের আয়োজন করেছে মিমের চাচাতো ভাই। কোনো কিছুতেই কার্পণ্যতা রাখেনি সে। বিয়ের মুহূর্তে উপস্থিত ঠিক সে সময় বরের বাবা এসে বরকে ডেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ নিজেদের ভেতর কথা বলা বলি শেষ করে ফিরে আসে তারা। এরপরে মিমের মাকে উদ্দেশ্য করে বলে, আমরা অনেক বড় একটা ভুল করতে বসেছিলাম, কিন্তু এখন সেটা সংশোধন করব। কি ভুল বিআই সাহেব? আর আপনি বরকে উঠিয়ে নিয়ে গেলেন কেন? কি হয়েছে? কিসের বর আর কিসের বিয়ে? এখন পর্যন্ত কি বিয়ে হয়েছে? মানে আপনার কথার কোনো অর্থই তো বুঝতে পারছি না। কি হয়েছে বলুন আমাদের। কি হয়নি সেটা বলুন। আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে করাবো না, মাফ করবেন। ছেলের বাবার কথা শুনে উপস্থিত সবাই হতবাক, একে অপরের দিকে তাকাতে লাগলো। মিমের চাচাতো ভাই ছুটে এসে বলে, আপনি এই সময় এগুলো কি বলছেন চাচা যান? আপনার ছেলেকে এখানে বিয়ে করাবেন না মানে? কেন, কি হয়েছে? আর আপনি এখন এই কথাগুলো কিভাবে বলছেন? সব কিছুর তো একটা সময় থাকে, তাই না? তোমার বোনকে অপমান করার কোনো ইচ্ছে নেই আমার এই মুহূর্তে, কিন্তু এটা তো সত্য, বিয়ের কয়েকদিন আগে সে নাকি এক রাত বাড়ির বাইরে ছিল
আর শুধু এখানেই শেষ নয়, তাকে কেউ ধরে নিয়ে গিয়েছিল। এরকম একটা মেয়ের সাথে আমার ছেলেকে কি করে বিয়ে করায় তোমরাই বলো। আপনাকে এসব কে বলেছে চাচা যান? আমাকে কে বলেছে সেটা তো জরুরি নয়। আগে বলো, আমি একটু আগে যা যা বললাম তার একটাও কি অক্ষর মিথ্যা কিনা? যদি মিথ্যা হয়ে থাকে সবার সমস্ত অপমান আমি স্বীকার করে নেব, আর সত্য যদি হয় আমার সিদ্ধান্ত মানতে হবে সবাইকে। ছেলের বাবার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। মিমের মা কাঁদতে কাঁদতে বলে, আপনার পায়ে পড়ি ভাইজান, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায়। আমার মেয়ে আসলেই কোনো খারাপ কাজ করেনি। আপনি চাইলে গ্রামের সবার কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন। যার জীবন আগে থেকেই নষ্ট হয়ে গিয়েছে তার জীবন নতুন করে কি নষ্ট হবে? আমি কিছুতেই এরকম একটা দুচরিত্র মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে করাবো না। আপনাদের অনুমতি ছাড়াই উঠে যেতে হবে আমাদের। না, এমনটা করবেন না, আপনাদের পায়ে পড়ি। আমার মেয়েটা নিজেকে শেষ করে ফেলবে, ওর এত বড় ক্ষতি করবেন না। আপনার মেয়েকে কেউ বিয়ে করবে না, এটাই স্বাভাবিক। এমন চরিত্রের মেয়েকে সারা জীবন ঘরে বসিয়ে রাখতে হবে বলে দিলাম। হঠাৎ কোথা থেকে আশিক ছুটে আসলো। সে বরের বাবার পাঞ্জাবির কলার চেপে ধরলো, তারপর বলে, এতক্ষণ ধরে অনেক কথা শুনেছি, কিন্তু আর নয়। আরেকটা বাজে কথা বললে মিমকে নিয়ে আপনার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আর এই ছেলেটাকে এখন কিনা আমাদের মারার জন্য গন্ডা ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এটা কোথায় এসে পড়েছি আমি, হে খোদা! হ্যাঁ, আমি গুন্ডা। গুন্ডামির কি দেখেছেন আপনি? এতক্ষণ ভদ্রভাবেই ছিলাম। আরেকটা আজে বাজে কথা বললে আপনি আর আপনার ছেলে আস্ত হাত পা নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবেন না। ঠিক আছে, তুমি আমাদের মারতে চাও মারো, কিন্তু তার আগে বলো এই মেয়ে বিয়ের আগে বাইরে ছিল কিনা। এটা মিথ্যা প্রমাণ করো পারলে। হ্যাঁ ছিল, বিয়ের আগে এক রাত বাইরে ছিল ও। তাতে কি প্রমাণ হয়ে যায় মেয়েটার চরিত্র খারাপ? মানুষকে কত রকম পরিস্থিতির মুখে পড়ে বাইরে থাকতে হয়, আপনি বোঝেন সেটা? নিশ্চয় ওর কারোর সাথে খারাপ কিছু ছিল, নয়তো রাতে একটা মেয়ের বাড়ির বাইরে কেন থাকবে? একটা মেয়েকে যদি তার ইচ্ছের বিরুদ্ধে কেউ জোর করে ধরে নিয়ে যায়, তাহলে সেখানে তার কি দোষ আমাকে বলবেন? আপনি দোষের সমস্ত দায়ভার মেয়েটার উপর কি করে দিচ্ছেন? নিজের ইচ্ছেতে যায়নি যদি এটাও সত্য হয়, কিন্তু তারা ওর সাথে খারাপ কিছু করেনি, তার গ্যারান্টি কে দিবে বলো আমায়? নিজের ইচ্ছেতে যায়নি যদি এটা সত্য হয়, কিন্তু তারা ওর সাথে খারাপ কিছু করেনি, তার গ্যারান্টি কে দিবে বলো আমায়? মেয়ের মা দিতে পারবে, নাকি তার ভাই দিতে পারবে, নাকি তুমি দিতে পারবে? হ্যাঁ, আমি দিতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো। আশিকের কথা শুনে উপস্থিত সবাই হতবাক। সবাই মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। আশিককে মিমের মা এগিয়ে এসে জিজ্ঞেস করে, এগুলো তুই কি বলছিস আশিক? হ্যাঁ চাচি, আমি গ্যারান্টি দিতে পারি মিমের সাথে খারাপ কিছুই হয়নি। কারণ ওই দিন রাতে মিম আমার সাথেই ছিল। ওকে জোর করে আমি ধরে নিয়ে গিয়েছিলাম, আর কেউ নয়। আশিকের কথা শুনে সবার চোখ যেন চানা পড়া। মিমের মা আশিককে জিজ্ঞেস করে, কি বললি এটা তুই? তুই ওকে ওই দিন রাতে জোর করে? কিন্তু কেন? এমনটা কেন করলি? কি ক্ষতি করেছিলাম আমি তোর? আমার মেয়ে তোর কি ক্ষতি করেছিল? চাচি, সেটা তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো, ও ভালো বলতে পারবে। এগুলো আমি কি শুনছি মিম? এত বড় একটা সত্যি তুই আমাদের থেকে লুকালি কেন? এই জন্য পুলিশের কাছে যেতে দিসনি আমাকে? মা, এটা সত্যিই আশিক ভাইয়া আমাকে রাতে ধরে নিয়ে গেছিল, কিন্তু পেছনে আমি কিছুটা হলেও দায়ী। কিছু না, পুরোপুরি বলতে পারো। মানে সেটা কি রকম? আশিক ভাইয়ের বিয়ে আমার জন্য ভেঙে গিয়েছিল। আমি বিয়ের আগের দিন রাতে মেয়ের বাড়িতে গিয়ে তাকে আশিক ভাইয়ের বিরুদ্ধে কান ভাঙাই। মেয়ে সবটা জানতে পেরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার নাটক করে। কিন্তু তুই আশিকের বিয়ে ভাঙলি কেন? আশিক এগিয়ে এসে বলে, এখন এই আলোচনা করার সময় নয় চাচি, আমাদের ভাবতে হবে এরপরে কি হতে চলেছে। আচ্ছা চাচা যান, একটা কথা বলুন তো, যদি মিমের সাথে কেউ খারাপ কিছু করেও থাকে, সেখানে ওর দোষ কোথায়? আপনি অন্য একটা মানুষের জন্য ওর চরিত্রে কলঙ্কের দাগ কি করে দিচ্ছেন?
আমি এত কিছু জানতে চাই না। এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে আমি দিব কিনা ভেবে দেখতে হবে। আমি আগে আরও ভালো করে খোঁজ খবর নিব। তারপর যদি সব কিছু সঠিক মনে হয় তবে আমার ছেলেকে নিয়ে আসব। তখন বিয়ে হবে, তার আগে নয়। মিম ছেলের বাবার দিকে তাকিয়ে বলে, আপনাকে আর এই বিয়েতে আসতে হবে না। আর আপনি বললেন আমাকে ছেলের বউ হিসেবে স্বীকার করবেন না, আমি নিজের থেকে এই বিয়ে ভেঙে দিতাম। আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই আপনার ছেলেকে বিয়ে করার বা ওনার সাথে সংসার করার, যে কিনা একটা মেয়ের সম্মান বোঝে না, নিজের হবু স্ত্রীকে সবার সামনে অপমানিত হতে দেখে চুপ করে থাকে, এমন কাপুরুষকে আমি কখনোই বিয়ে করতে চাই না। আপনি এখন আপনার ছেলেকে নিয়ে আসতে পারেন। এই বলে মিম ওর ঘরে চলে যায়। আশিক মিমের পেছন পেছন গেল। ছেলের বাবা নিজের আত্মীয় স্বজন আর ছেলেকে নিয়ে প্রস্থান করে। একটু পরে মিম আবার ঘরে দরজা খুলল। মিমের মা কাঁদতে কাঁদতে এগুলো কি হচ্ছে দিন দিন? এরপর আর তোকে কি করে বিয়ে দেব আমি? আজ যা ঘটনা ঘটলো, কি দরকার ছিল এত বাড়াবাড়ি করার? আমার মনে হয় ওনার মাথা ঠান্ডা হলে ঠিক এই বিয়েতে মত দিবেন। মা, তুমি এগুলো কি বলছো? আমি কিছুতেই ওই ছেলেকে বিয়ে করতাম না। আর তোমার আমাকে নিয়ে খুব ভয়, তাই না? আমাকে বিয়ে করবে? আমি তোমার ভয় এক্ষুনি দূর করে দিচ্ছি। কি বলছিস তুই? আমি তো বুঝতে পারছি না কিছু। তোমার মেয়ের বিয়ে আজকেই হবে। তোমার আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। কে তোকে বিয়ে করবে এখন? মিম আশিকের দিকে তাকিয়ে বলে, এখনো চুপ করে থাকবি তুই? দেখ, আমি কিন্তু তোকে এই শেষ সুযোগ দিচ্ছি, এরপর কিন্তু আর পাবি না আমাকে। না না, এভাবে বলিস না। আমি এই বিয়েতে রাজি। এই বলে আশিক তড়িঘড়ি করে মিমের মায়ের পায়ে হাত রেখে সালাম করতে শুরু করে। মিম হেসে ওর মাকে বলে, এবার মেয়েকে মন ভরে দোয়া করো মা, যাতে সে তার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে থাকতে পারে। তারপর সেই রাতেই মিম আর আশিকের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়েতে আশিকের ভাই আর ভাবির সম্মতি না থাকলেও তাদের কিছু করার ছিল না। দুজনকেই মেনে নিতে বাধ্য হয়। বাসর ঘরে বসে আছে মিম। একটু পরে আশিক এসে ঘরের ভেতর ঢুকলো। তারপর দরজাটা বন্ধ করে দেয়, গিয়ে মিমের পাশে বসলো। মিমের ঘোমটাটা সরিয়ে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিম ওর মাথায় একটা টোকা দিয়ে বলে, দেখো অবস্থা, এমনভাবে তাকিয়ে আছে যেন জীবনেও আমাকে দেখেনি। আচ্ছা, আমি কি নতুন তোর কাছে? নতুনই তো। বউ হিসেবে এই আমি তোকে প্রথম দেখছি, এর আগে তো দেখিনি। এটাও সত্যি। আচ্ছা, আমাকে কেমন লাগছে? তা বলবো কেন? আরে বলো না। আমার বউকে দেখতে কি কখনো খারাপ লাগতে পারে? তাই নাকি? হুম, ভাগ্যিস ছেলে পক্ষ সব জানতে পেরেছিল, নয়তো এতক্ষণে তুই অন্য কারোর কাছে থাকতি আর আমি এখানে একা। হুম, সেটা ঠিক। ছেলের বাবাকে বলল কে কথাগুলো? আমি কিন্তু বলিনি। তুই ভাবিস না আমি তোকে বিয়ে করার জন্য এমন কিছু করেছি। না না, সেই কথা আমি আবার কখন বললাম? তুই যে কিছু বলিসনি এটা আমি ছাড়া আর কেউ ভালো জানে না। কিভাবে? কারণ বিয়েটা তো আমিই ভেঙেছি। আশিক মিমের কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল ওর দিকে, যেন ঘরের ভেতর চলে গেল ও। তারপর বলে, কি বললি তুই এটা? তুই বিয়ে ভেঙেছিস মানে? নিজেই নিজের বিয়ে কে ভাঙে? আমি একজনকে দিয়ে ছেলের বাবার কানে এটা দিয়েছিলাম যে আমি বিয়ের আগে বাইরে রাত কাটিয়েছি। তাছাড়া আমি এটাও দেখতে চেয়েছিলাম ছেলেটা আসলে কেমন মানুষ। আজ তো অমানুষ একটা। তার মানে তুই মানুষ পরীক্ষা করার জন্য এটা করেছিস, আমাকে বিয়ে করার জন্য না? সত্যি তোর উপর অনেক অভিযোগ ছিল, তাই তোর থেকে দূরে থাকতে চেয়েছি। তবে এটাও সত্যি, আমি চাইনি ছেলেটা এমন কিছু করুক যাতে আমি তাকে বিয়ে করতে বাধ্য হই। ঠিক যেমন অমানুষ ভেবেছিলাম তেমনটাই সে না, তার পুরো ফ্যামিলি একরকম। মিম লক্ষ্য করে আশিক শুকনো মুখে বসে আছে। মিম ওর হাতটা ধরে এগিয়ে গেল ওর দিকে, এরপর বলে, আরে আমার বরটা মন খারাপ করলো নাকি? যেইভাবেই হোক আমি তখন তোর বউ। এরপরেও তুই খুশি নোস? দেখ, তোর সংসারে আসতে পেরে কিন্তু আমি খুব খুশি। তোর খুশি নিয়ে তুই বসে থাক, আমি কিছু জানি না। বুঝেছি, এখন তোমাকে খুশি করার দায়িত্ব আমাকেই নিতে হবে। মানে? সেটা এক্ষুনি দেখতে পাবি। এই বলে আশিককে ধাক্কা মেরে মিম নিচে ফেলে দেয়। ঘরের লাইটটা বন্ধ হয়ে গেল। পরের দিন সকালবেলা গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে আসলো মিম। দেখতে পাই ওর বড় যা বাইরে দাঁড়িয়ে আছে। সে মিমকে দেখে মুখ টিপে টিপে হাসতে লাগলো।
মিম লজ্জিত দৃষ্টিতে তাকে পাশ কাটিয়ে চলে যায়। রাতের বেলা মিম আর আশিক ওদের ঘরে বসে আছে। মিমের হাতে একটা পিঠার পেয়ালা। পিঠা খেতে খেতে আশিক মিমকে বলে, তুমি এত ভালো পিঠা বানাতে পারো জানা ছিল না তো। আরো অনেক কিছু এখন থেকে জানতে পারবে। তবে আমি তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি কথা? তার আগে বলো, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? যদি ভালোবেসে থাকো, আমার কথা রাখবে তুমি। কি কথা শুনি আগে। আমাদের এই বাড়িতে থাকা উচিত হবে না। চলো আমরা দুজনে শহরে চলে যাই। মিমের কথা শুনে আশিক পিঠাটা মুখে তুলতে গিয়েও রেখে দিল। তারপর বলে, শহরে যাব কেন? সেখানে গিয়ে কি হবে? অনেক কিছুই। তোমার এখন সংসার হয়েছে, আর কত ভাইয়ের ঘাড়ে বসে বসে খাবো। এটা ঠিক তোমার ভাইয়ের, এই নিয়ে কোনো অভিযোগ নেই। সে খুব ভালো মানুষ, কিন্তু এইভাবে কতদিন? যদি নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখতে চাও, তোমার কাজ করা উচিত। সেটা না হয় বুঝলাম, কিন্তু কি কাজ করব? শহরে কি কাজের অভাব? আর শুধু তুমি না, আমিও প্রয়োজনে কাজ করব। না না, আমি তোমাকে চাকরি করতে দেব না। কেন? জানি না, তবে তুমি চাকরি করতে পারবে না। এইভাবে বললে হয় না। আমরা দুজনে মিলে কিছু বছর যদি পরিশ্রম করি, আমাদের সংসারটা ঠিক দাঁড়িয়ে যাবে। তারপর না হয় আমি চাকরি ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো এটা করলে ভালো হবে তাহলে তাই হবে, আমি বাধা দেব না। তাহলে ভাইয়া আর ভাবির সাথে কথা বলি, দেখি ওনারা কি বলে। তোমাকে কথা বলতে হবে না, আমিই বলবো। কিছুদিন পর আশিক আর মিম ওদের বাড়ি ছেড়ে শহরে চলে যায়। ব্যস্তময় শহরে দুজনেই নিজেদের নতুন জীবন শুরু করে। আশিক একটা গার্মেন্টসে জব নেই, আর মিম হাসপাতালে। দুজনে সকাল হতেই অফিসে চলে যায়। আশিকের ডিউটি মিমের থেকে একটু কম। আশিক ফিরে নিজেদের জন্য রান্না করে। এরপর মিম বাসে আসলে দুজনে মিলে একসাথে খায়। এভাবেই সংসার চলে ওদের। 2 বছর পরে হাসপাতাল থেকে মাতৃকালীন ছুটি পেয়েছি মিম। মিমর মাকে নিজের বাসায় নিয়ে এসেছে আরও 1 বছর আগে। এই সময়ে মিমের দেখাশোনা ওর মাই করছে। আরও কয়েক মাস পরে হাসপাতালের বারান্দায় আশিক পায়চারি করছে। পাশে বসে আছে ওর শাশুড়ি আর ভাবি। সবার মুখে চিন্তার ভাঁজ স্পষ্ট। একটু পরে ভেতর থেকে নার্স বেরিয়ে আসলো। তার মুখে হাসির চিহ্ন স্পষ্ট। আশিক এগিয়ে এসে নার্সকে জিজ্ঞেস করে, সিস্টার, সব কিছু ঠিকঠাক আছে তো? বাচ্চা আর মা দুজনেই সুস্থ আছে তো? না, দুজন সুস্থ নেই। দুজন সুস্থ নেই মানে? কেন, কি হয়েছে? কারোর কোনো ক্ষতি হয়নি তো? আমার বউ ঠিক আছে তো? হুম, উনি সুস্থ আছেন পুরোপুরি। তাহলে বাচ্চার কি কোনো? আরে আমাকে আগে বলতে তো দিন। দুজন না, তিনজন। তিনজনই বেশ সুস্থ আছে। ডাক্তারের কথা শুনে উপস্থিত সবাই হাসলো। ওটিতে গিয়ে দেখলো মিম যমজ মেয়ে জন্ম দিয়েছে। আশিকের খুশি আর দেখে কে তখন। দ্রুত ছুটে গিয়ে নিচ থেকে মিষ্টি নিয়ে আসে। তারপর সবাইকে মিষ্টি বিতরণ করতে লাগলো। 1 সপ্তাহ পরে আশিক নিজের স্ত্রীর বাচ্চা নিয়ে বাসায় ফিরে গেল। যমজ মেয়ের আগমন ওর খুশি যেন দ্বিগুণ করে দিয়েছে। মিম আশিককে বলে, দেখেছেন জনাব, এই জন্যই আপনাকে আমি বলেছিলাম উপার্জন করতে। যদি ঠিক সময় দুজন উপার্জন না করতাম, এখন কি হতো? এই দুজনকে কিভাবে লালন পালন করতাম? আমার মা বলতো কি জানো, স্ত্রীর সৎ পরামর্শ মেনে চলা একজন উত্তম স্বামীর লক্ষণ। আমি তোমাকে নিজের জীবনে পেয়েই অনেক খুশি আজ মিম। আর আমি এটাও কথা দিলাম, কখনো তোমাকে বা আমাদের মেয়েদের কষ্ট পেতে দেব না। দরজার ওপাশে দাঁড়িয়ে মিমের মা নিজের মেয়ে আর জামের কথা শুনতে লাগলো। হাত দিয়ে চোখের আনন্দের অশ্রুজল মুছল সে। তারপর মিম প্রাণপ্রিয় স্বামীর বুকে মাথা গুজিয়ে এক পরশের ঘুম দিল। প্রিয় শ্রোতারা, রাগ, অহংকার আর প্রতিশোধের আগুনে জ্বলে শেষ পর্যন্ত হারিয়ে যায় সবচেয়ে আপন মানুষগুলো। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটিবার হলেও ভেবে দেখুন। একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের অনুতাপ হয়ে ফিরে আসতে পারে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং এমন আরও হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।
আবারও নতুন একটি অসাধারণ গল্প নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।